পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় এ সপ্তাহেই আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডা থেকে আসবেন নিউ ইয়র্কে, তীব্র প্রতিক্রিয়া সমর্থকদের। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে শিশুসহ 6 জনের মরদেহ উদ্ধার, নিহতরা রোমানিয়া ও ভারতীয় বলে ধারণা। নিখোঁজ এক নবজাতকের সন্ধানে পুলিশ। ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত 3। আরকানসাস অঙ্গরাজ্যে বিধ্বস্ত ঘরবাড়ি, সড়কে উপড়ে পড়েছে গাছ, আইওয়াতেও তাণ্ডব। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা মসজিদে মুসল্লির ঢল, একসঙ্গে লাখো মানুষের নামাজ আদায়। ঢোকার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত 1। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 এপ্রিল আদালতে আত্মসমর্পণ করতে পারেন। তার আইনজীবীর বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে আসার পর আদালতে ট্রাম্পের হাজিরা দেওয়ার কথা রয়েছে। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকবে সিক্রেট সার্ভিস এজেন্ট, তবে তাকে হাতকড়া পরানো হবে না। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তীব্র নিন্দা জানিয়েছেন তার সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেন গ্র্যান্ড জুরির বিচারকরা। 4 এপ্রিল আত্মসমর্পণের কথা রয়েছে ট্রাম্পের। তার আইনজীবীর বরাতে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়। ফ্লোরিডায় বসবাসরত ট্রাম্প সোমবার নিউ ইয়র্কে পৌঁছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর নাগাদ আদালতে হাজিরা দেবেন বলে জানানো হয়। এদিন আদালত প্রাঙ্গণে তার নিরাপত্তায় থাকবে সিক্রেট সার্ভিসের এজেন্টরা। ফৌজদারি অপরাধে অভিযুক্ত আসামিদের সাধারণত সাময়িকভাবে হাতকড়া পরিয়ে রাখা হয়, তবে ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী। প্রশ্ন উঠেছে, গ্রেফতারের পর সাবেক মার্কিন প্রেসিডেন্টকেও কি অন্য অপরাধীদের মতো আঙ্গুলের ছাপ দিতে হবে? গণমাধ্যম বলছে, ট্রাম্পের আঙ্গুলের ছাপের পাশাপাশি মুখের ছবিও তোলা হতে পারে। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সমর্থকরা। শুক্রবার মারে লাগে রিসোর্টের সামনে ট্রাম্পের সমর্থনে জড়ো হন কিছু সমর্থক। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা নিছক ভণ্ডামি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এমনটা করা হয়েছে বলে তাদের অভিযোগ। এটা সম্পূর্ণ রাজনৈতিক চাল, আমি বিশ্বাস করি না। আমার মতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই এমনটা করা হয়েছে। এদিকে ট্রাম্পের এই ঘটনায় উদ্ভূত পরিস্থিতি বিশ্বের শক্তিশালী যুক্তরাষ্ট্রকে দ্বিধা বিভক্ত করতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের খবর প্রকাশ না করতে 2016 সালে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয় বলে দাবি করেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এরই জেরে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি মামলা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন কোনো সাবেক প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন নাগরিকরা। এদিকে আদৌ ট্রাম্প গ্রেফতার হবেন কিনা কিংবা আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আইনি জটিলতার মারপেচের জট যেন খুলছেই না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন কোন সাবেক প্রেসিডেন্ট। এ খবরে রীতিমতো নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। কেউ কেউ বলছেন, ঘটনা সত্য প্রমাণিত হলে বড় ধরনের অপরাধ করেছেন ট্রাম্প। আবার অনেকে বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের দেশটির রাজনীতির জন্যই ক্ষতিকর। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর যে অভিযোগ উঠেছে, এগুলো যদি কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হয়ে থাকে, তবে তা মার্কিন রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। Nobody's above the law. I'm going to quote Beretta, he should be indicted. I mean, what he did was illegal. And multiple crimes
as well. যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে সাবেক পর্ণ তারকাকে হুমকি থামকি ও ঘুষ দেওয়ার অভিযোগ মাথায় নিয়ে বৃহস্পতিবার ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প। তবে গ্রেফতার এড়াতে ট্রাম্পের আইনজীবীদের সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 2006 সালে পরিচয়ের পর ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের খবর প্রকাশ না করতে সাবেক পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে 2016 সালে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয় বলে দাবি স্টর্মির। বিবিসি বলছে, তথ্য না প্রকাশ করার চুক্তির বিনিময়ে কাউকে অর্থ দেয়া অবৈধ না, তবে নির্বাচনের আগ মুহূর্তে গোপনে অর্থ দেয়ায় তার নির্বাচন প্রচার বিধি লঙ্ঘন করেছে। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব আইনি প্রক্রিয়া চলায় তিনি নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারবেন কিনা এ নিয়ে বিবিসি ও সিএনএন বলছে, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেই যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালানো যাবে না এমন আইন নেই যুক্তরাষ্ট্রে। আইনগত বাধা না থাকায় প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, আগামী মঙ্গলবার ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে যেতে পারেন সাবেক প্রেসিডেন্ট। সেখানে তিনি আত্মসমর্পণ করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আইনি জটিলতা অনেকটাই কেটে যাবে। এছাড়া নিউ ইয়র্ক কর্তৃপক্ষকে ট্রাম্প সহযোগিতা করলে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও জারি হবে না। আর এসবের পরিবর্তে ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন তবে তার সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। হাজার মাইলের আকাশপথের যাত্রায় অবতরণের পরই স্বস্তি। মালদ্বীপ বিমানবন্দর পর্যটকের কাছে এক বিস্ময়। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত থেকে শিশুসহ 6 জনের মরদেহ উদ্ধার করেছে কানাডা পুলিশ। নিহতরা রোমানিয়া ও ভারতীয় পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। এখনও এক নবজাতক নিখোঁজ থাকায় তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে চলছে তদন্ত। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তবর্তী সেন্ট লরেন্স নদীর কাছাকাছি জলাভূমিতে উল্টে যাওয়া একটি নৌকা থেকে একজনের মরদেহ উদ্ধার করে কানাডা পুলিশ। কিছুক্ষণ পর আরও একটি মরদেহ চোখে পড়ে। একে একে বেশ কয়েকজনের মরদেহের সন্ধান পায় পুলিশ। এদের মধ্যে এক শিশুও ছিল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান জানান, নিহতরা রোমানিয়া ও ভারতের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এমনকি নিহতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এদিকে রোমানিয়ান পরিবারের এক নবজাতক এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। এবছর জানুয়ারিতেও যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত থেকে নবজাতক সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ভারতীয় নাগরিক ছিলেন বলে ধারণা করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দিল্লির পর এবার ভারতের গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টারের অভিযোগে মামলা। গ্রেফতার 8, চলছে তদন্ত। মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক ইভান গারশকোভিচকে গ্রেফতার করার পর এই আহ্বান জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ওই রিপোর্টারকে সাংবাদিকতার জন্য গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার গুপ্তচর বৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচকে গ্রেপ্তার করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তিনি রুশ সামরিক বাহিনী ও ভাড়াটে ওয়াগনার গ্রুপের গোপনীয় তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সাংবাদিকতার জন্য ইভানকে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা দ্রুত জনসমক্ষে আনা হবে, যাতে জনগণ সঠিক কারণে জানতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কাছে তাকে গ্রেফতারের রিপোর্ট দিয়েছে। সে ওই জায়গায় কোনো সাংবাদিকতা করছিল না। তাহলে কি
করছিল। দ্রুত এগুলো সবার সামনে তুলে ধরা হবে যাতে তাকে গ্রেফতারের বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়। এদিকে মার্কিন সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে অগ্রাধিকার দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। We condemn the Kremlin's continued attempts to intimidate, repress and punish journalists and civil society voices. সাংবাদিক ইভানের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তার পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। 31 বছর বয়সী ইভান রুশ বংশোদ্ভূত হলেও মার্কিন নাগরিক। ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। একদিনের ব্যবধানে আবারও সিরিয়ায় বিমান হামলা। রাজধানীর দামেস্কের নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ সিরীয় কর্মকর্তাদের। এখন পর্যন্ত কেউ হতাহত না হলেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দামেস্ক। এ বিষয়ে তেল আবিব এখনো কোনো মন্তব্য করেনি। শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় কয়েক দফায় বিমান হামলা চালানোর অভিযোগ ওঠে। ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সিরীয় কর্মকর্তারা। এতে বেশ কিছু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একদিনের ব্যবধানে ইসরায়েলি বাহিনীর এটি দ্বিতীয়বার হামলা। দামেস্কের গ্রামাঞ্চল লক্ষ্য করে এই হামলা চালানোর দাবিও তাদের। তবে বেশ কয়েকটি বিমান ভূপাতিত করা হয় বলেও দাবি সিরীয় প্রশাসনের। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি বিমান হামলায় 2 সিরীয় সেনা আহত হন। ওই হামলাও ইসরায়েলি বাহিনী চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। আর গেল সপ্তাহে এক হামলায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য। একদিনে 40টির বেশি টর্নেডো আঘাত এনেছে। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। সড়কে গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। শুক্রবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে আঘাত হানে 2টি ভয়াবহ টর্নেডো। স্থানীয়দের ধারণ করা এক ভিডিওতে দেখা যায় টর্নেডোটি অতিক্রম করছে অঙ্গরাজ্যটির কিয়োটা শহরের ওপর দিয়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই দিন আরকানসাস অঙ্গরাজ্যেও টর্নেডো আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও যানবাহন। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে যান চলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবার সহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঢল নামল মুসল্লির। রমজানের দ্বিতীয় জুমার দিন লাখ লাখ মানুষ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন। এর আগে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে ঢোকার অনুমতি দেয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণে শুক্রবার ঢল নামে মুসল্লিদের। পবিত্র মসজিদটিতে মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করেন কয়েক লাখ মানুষ। নামাজ শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করেন নানা বয়সী মুসল্লি। পুরুষের পাশাপাশি নারীরাও আসেন জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করতে। প্রতি বছর রমজানে নামাজ ঘিরে সংঘাতের রূপ নেয় আল আকসা প্রাঙ্গণ। তবে এবছর বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ। সম্প্রতি নিজেদের মধ্যে চলমান সংঘাত কমানোর ঘোষণা দেয় ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নির্বিঘ্নে নামাজ আদায় করতে পেরে খুশি ফিলিস্তিনিরা। 1967 সালের যুদ্ধের পর জেরুজালেম নিজেদের দখলে নেয় ইসরায়েল, যদিও আন্তর্জাতিকভাবে তা এখনও ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃত নয়। সম্প্রতি অধিকৃত পশ্চিম তীর থেকে 50 ঊর্ধ্ব ফিলিস্তিনি নারী পুরুষ ও 12 বছরের কম শিশুরা সামরিক অনুমতি ছাড়া আল আকসায় যেতে পারবে না বলে ঘোষণা দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। এরপর থেকেই জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ঢল নামে। আল আকসা মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্রতম স্থান হিসেবে পরিচিত, যদিও পবিত্র স্থানটি নিয়ে উভয়ের মধ্যে বহু বছর ধরে সংঘাত চলে আসছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
এদিকে আল আকসায় প্রবেশের সময় গুলি চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এক বিবৃতিতে তেল আবিব জানায়, মসজিদের প্রধান ফটকের পাশে দায়িত্বে থাকা সেনাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে গেলে গুলি চালানো হয়। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে তারা। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলি সেনারা সাধারণ ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে। বাব আল কাত্তাইন গেটে ফিলিস্তিনিদের ওপর হামলাও চালায় তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আম আদমি পার্টি রাজ্য জুড়ে মোদী বিরোধী পোস্টার প্রচারণা শুরুর মাত্র একদিন পরেই এমন ঘটনা ঘটল। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, পাশাপাশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মোদি হটাও দেশ বাঁচাও লেখা পোস্টার দেয়ালে লাগিয়ে বিপাকে আম আদমি পার্টির কয়েকজন কর্মী। গুজরাটের আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য জুড়ে আম আদমি পার্টির মোদি বিরোধী পোস্টার প্রচারণা শুরুর মাত্র একদিন পরই এ ঘটনা ঘটল। আহমেদাবাদ পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে, পাশাপাশি তদন্ত চলছে। পুলিশের দাবি, আপত্তিকর পোস্টারগুলো শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। এ ঘটনার পর গুজরাটে আম আদমি পার্টির সভাপতি ইসুদান গাদভি এক টুইট বার্তায় বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা দলের সক্রিয় কর্মী। এ সময় তিনি বিজেপিকে স্বৈরাচার আখ্যা দেন। সম্প্রতি ভারত জুড়ে 11টি ভাষায় মোদি হটাও দেশ বাঁচাও প্রচারণা শুরু করেছে আম আদমি পার্টি। ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু, বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় এই পোস্টার প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে মোদিকে নিয়ে হাজার হাজার পোস্টার লাগানো হয়েছিল দিল্লিতে। এরই জেরে কঠোর অভিযান শুরু করে পুলিশ। এতে 49টি এফআইআর নথিভুক্ত করা হয় এবং 6 জনকে গ্রেফতার করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। 6টি আলাদা প্রতিষ্ঠানে বিভক্ত হচ্ছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। আলাদা কোম্পানিগুলো নিজেদের মতো করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে। এই উদ্যোগকে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি চীন সরকারের সাম্প্রতিক উদার নীতিমালার প্রতিফলন হিসেবে মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে ভেঙে 6 ভাগ করা হচ্ছে। এর মাধ্যমে 6টি আলাদা কোম্পানির সমন্বয়ে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে চীনা এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার 24 বছরের ইতিহাসে এই পুনর্গঠনকে আলিবাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সংস্কার হিসেবে অভিহিত করেছেন এর বর্তমান প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং। এই উদ্যোগের সামনে প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং থাকলেও আলিবাবার এই পুনর্গঠন প্রক্রিয়ার পেছনে এর প্রতিষ্ঠাতা জ্যাকমা ও চীন সরকারের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হয়, চীন সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে 2019 সালে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন জ্যাকমা। এরপর থেকে অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। এছাড়া বেইজিংয়ের তোপের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন বলেও ধারণা করা হয়। গত 1 বছরে চীনের বাইরে কয়েকটি স্থানে স্বল্প সময়ের জন্য দেখা যায় তাকে। কোভিড মহামারীর পর অর্থনীতির গতি পুনরুদ্ধারের জন্য বেসরকারি খাতকে আরও গতিশীল করতে চাচ্ছে চীনের সরকার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও স্বাধীনতা দেওয়ার নীতি নিয়েছে বেইজিং। এর অংশ হিসেবেই ফের বিশ্বের সবচেয়ে খ্যাতনামা চীনা উদ্যোক্তা হিসেবে পরিচিত জ্যাকমাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় চীনের সরকার। তার দেশে ফেরার পরপরই মঙ্গলবার আলিবাবাকে ভেঙে 6টি আলাদা প্রতিষ্ঠানে বিভক্ত করার এই ঘোষণা আসে। ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার প্রেক্ষিতে ফের চীনে ফেরত গেছেন জ্যাকমা। আর তাকে চীনের মাটিতে ফেরানোর পেছনে মূল ভূমিকা পালন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ডানহাত হিসেবে বিবেচিত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং। এই পদক্ষেপে আলিবাবার ওপর বিনিয়োগকারীদের আস্থা ফের ফিরবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আলিবাবা শেয়ারের দরে। গত মঙ্গলবার নিউ ইয়র্কে আলিবাবা শেয়ারের মূল্য বেড়েছে 14%। বুধবার হংকংয়ে শেয়ারের দর বাড়ে 13%-এরও বেশি। 6 ভাগে ভাগ হওয়া আলিবাবার প্রতিটি কোম্পানির জন্য থাকছে আলাদা আলাদা প্রধান নির্বাহী ও পরিচালনা পরিষদ। ভাগ হওয়া ইউনিটগুলো হচ্ছে ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপ, তাওবাও টি-মল বিজনেস গ্রুপ, লোকাল সার্ভিসেস গ্রুপ, কাইনিয়াও স্মার্ট লজিস্টিক্স, গ্লোবাল ডিজিটাল কমার্স গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপ। চীনের বাইরে থেকে তহবিল সংগ্রহ করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো, পাশাপাশি পারবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে। শুধু চীনের ই কমার্স ইউনিট তাওবাও টিমল বিজনেস গ্রুপ সম্পূর্ণ আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে থাকবে। আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং আলিবাবা গ্রুপের চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব সামলাবেন। রাইসুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বৈরিতা নেই, মন্তব্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। জার্মানিতে ভালোবাসায় সিক্ত। গ্রিসের এথেন্সে একটি ইহুদি সেন্টারে হামলার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ। আটক হওয়া ব্যক্তিরা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ। তবে তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পুলিশের দাবি, তারা এথেন্সের চাবাদ সেন্টারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সেন্টারটিতে রেস্তোরাঁ ও মুদিখানাও রয়েছে বলে জানা গেছে। আটককৃত এক ব্যক্তি জানান, নিজের মুঠোফোন ব্যবহার করে ইহুদি সেন্টারের ভিডিও করলেও হামলার কোনো পরিকল্পনা ছিল না তাদের। এদিকে এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে। ফিনল্যান্ডের ন্যাটো সামরিক জোটে যোগদানের আর কোনো বাধা রইল না। তুরস্কের পার্লামেন্টে বৃহস্পতিবার দেশটিকে জোটটির 31তম সদস্য হওয়ার অনুমোদন দেয়া হয়েছে। সামরিক জোটটির সদস্য রাষ্ট্রগুলো আগেই অনুমোদন দিলেও কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগে ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে বাধা দিয়ে আসছিল তুরস্ক। আগামী জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেবে ফিনল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণেই ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছে ফিনল্যান্ড। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতিসংঘ। জলবায়ু রক্ষায় করণীয় ঠিক করতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJের মতামত চেয়েছে সংস্থাটি। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ আরও কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। গেল কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রভাবের ঝুঁকি থেকে বাঁচতে প্রতি বছরই আয়োজন করা হয় জলবায়ু সম্মেলন, নেওয়া হয় নানা কর্মসূচি, দেয়া হয় অনেক প্রতিশ্রুতি। কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে আলোচনা হলেও কার্যত কোনো ফল আসেনি। এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। আল জাজিরা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ও জলবায়ু রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJের মতামত চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে এই সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ হয়েছে। সম্প্রতি ভানুয়াতু জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে, এতে সম্মতি দেয় আরও 132টি দেশ। এদিকে জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীরাও। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির পর জাতিসংঘের এই প্রস্তাব পাশকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘ যখন প্রস্তাব পাশ করেছে, তখন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইইউ। এতে বলা হয় 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে 45.5% করা হবে। বর্তমানে এই জ্বালানির ব্যবহার হয় 22%। অন্যদিকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, গ্যাস ও কয়লা নির্ভর জ্বালানি খাতে ব্যয় কমাতে নতুন একটি আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। 2030 সাল নাগাদ কার্বন নিঃসরণ 43% কমিয়ে আনতে দেশটি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়নেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর 6 শতাধিক কর্মী। তবে তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে চলমান দাবানলকে মানবসৃষ্ট বলে জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছে কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা আদায় সহ বেশ কিছু দাবিতে টানা 36 ঘন্টা ধর্নায় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা সরকারের কাছে ন্যায্য চাকরির দাবিতে 746 দিন ধরে ধর্নায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের একদল চাকরি প্রার্থী। তাদের প্রশ্ন, মমতা নিজের দাবি আদায়ে সোচ্চার হলেও কেন হাজার হাজার যোগ্য শিক্ষকের দাবি মানছেন না। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে।
পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন হাজার হাজার যুবক যুবতী। অভিযোগ, মেধাক্রম অনুসারে চাকরি না দিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্য প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত এই দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের শীর্ষ প্রায় সব কর্মকর্তা এখন কারাগারে রয়েছেন। তবে নিয়োগ বঞ্চিত বেকার শিক্ষকদের এখনও চাকরি দেয়া হয়নি। আর সেই দাবিতেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে চলছে এই ধর্ণা কর্মসূচি। বৃহস্পতিবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনব্যাপী অবস্থান কর্মসূচির শেষ দিনে শিক্ষকদের চলমান এই ধর্ণা কর্মসূচি 746 দিন অতিক্রম করে। আর এতে অংশ নেওয়া প্রার্থীরাই মমতার ধর্ণা নিয়ে তুললেন বড়সড় প্রশ্ন। উনি যেমন কেন্দ্রের কাছে উনার ধর্ণার স্বীকৃতি চান, মান্যতা চান, মূল্যায়ন চান, আমরাও উনার কাছে আমাদের এই 746 দিনের ধর্ণার এবং দাবির মূল্যায়নটা চাই। 2 বছরের উপরে বসে আছি, উনি ওনার যে ন্যায্য পাওনা সেটার জন্য বসেছে, কিন্তু এটাও মানতে হবে আমরাও কিন্তু ন্যায্য পাওনার জন্য বসে আছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা পাওনাটা এখনো পেলাম না। আমি চাই যত তাড়াতাড়ি পারে কোর্ট চেনে এদের যেগুলো বাতিল করছে এদের দিতে শুরু করে, এটাই আমার অনুরোধ। বৃহস্পতিবার ধর্ণা মঞ্চ থেকে বিজেপি বিরোধী শক্তিকে এক হয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন মমতা। এমনকি কেন্দ্রের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, মোদী সরকারের কাছে প্রায় 1 লাখ কোটি টাকা পায় মমতা সরকার। রেড রোডে বিজেপির বিরুদ্ধে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে রেড রোড থেকে আধা কিলোমিটার দূরে কলকাতার এই গান্ধী মূর্তির পাদদেশে 746 দিন ধরে চাকরির দাবিতে ধর্নায় বসেছেন চাকরি প্রার্থী হাজার হাজার বেকার যুবক এবং যুবতী। তারা বলছেন, মুখ্যমন্ত্রী যদি দুদিনের ধর্নায় তার দাবি দেওয়া পাওয়ার প্রত্যাশা করেন, তারা কেন 2 বছর অতিক্রান্ত হওয়ার পরও তাদের ন্যায্য চাকরি পাবেন না। কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বৈরিতা নেই। রাজা হিসাবে প্রথমবার জার্মানি সফরের শেষ দিনেও একথা বলেন তৃতীয় চার্লস। এদিন দেশটির বন্দর নগরী হামবুর্গে পৌঁছে সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। জার্মানি থেকে ব্রিটিশ রাজার শেষ দিনটি কিভাবে কাটল তা জানাচ্ছেন বিটু বড়ুয়া। রানী দ্বিতীয় এলিজাবেথের পর ব্রিটেনের রাজা হিসেবে প্রথমবার জার্মানি সফরের শেষ দিনেও তৃতীয় চার্লসের ছিল ভীষণ ব্যস্ততা। শুক্রবার সফরের সূচি অনুযায়ী জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারকে সঙ্গে নিয়ে বন্দর নগরী হামবুর্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেটে হোটেল আটলনের সামনে রানী ক্যামিলা সহ তাকে এক নজর দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত। গাড়িতে ওঠার আগেই তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় পর্ব সেরে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান ব্রিটিশ রাজা। পরে রওনা দেন প্রধান ট্রেন স্টেশনে। সেখান থেকে বিশেষ এক ট্রেনে চেপে রওনা দেন বন্দর নগরী হামবুর্গ। শেষ দিনেও রাজাকে দেখতে পেয়ে খুশি ভক্তরা। Really happy to meet King Charles here. Like I don't know what happened or how long it will take, but yeah, I'm really curious and yeah, let's have a look. I heard that he will head off to Hamburg later, so let's have a look. The links between the countries, we've left the EU, but it's marvellous that the King has come here and actually cemented the relationship between Germany and Europe and the UK still. এদিকে হামবুর্গে পৌঁছে রানী ক্যামিলাকে নিয়ে আবারও জবাব দিলেন ভক্তদের ভালোবাসার। ট্রেন স্টেশনের বাইরে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা তার শুভানুদ্দায়ীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজ দেশে ফিরে যাওয়ার আগে জার্মান প্রেসিডেন্ট ও স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশেষ জাহাজে করে বন্দর নগরী হামবুর্গ ঘুরে দেখার পাশাপাশি পরিদর্শন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক নানা স্থাপনা। জার্মানি সফর শেষে প্রতিবেশী দেশ ফ্রান্সে যাওয়ার কথা থাকলেও দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আপাতত নিজ দেশেই ফিরে যান রাজা তৃতীয় চার্লস। ব্রেক্সিটের পর জার্মানি সহ ইউর সাথে নড়বড়ে হয়ে যাওয়া সম্পর্ক মজবুত করতে রাজা হিসেবে তৃতীয় চার্লসের এই জার্মানি সফর ছিল নিঃসন্দেহে অবিস্মরণীয় এবং ঐতিহাসিক। তবে তাতে তার দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ইউর কতটা লাভ হলো তা ভবিষ্যতই বলে দেবে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
প্রিন্স হ্যারির লন্ডন সফর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে। এক সপ্তাহ ধরে লন্ডনে অবস্থান করলেও কেন রাজ পরিবারের কারো সাথে তাকে দেখা যাচ্ছে না সে প্রশ্নই তুলছে গণমাধ্যমগুলো। রাজপরিবার সূত্রে জানা যায়, রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়াম লন্ডনে না থাকায় হ্যারির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই তাদের। মামলার শুনানিতে অংশ নিতে তৃতীয়বারের মতো বৃহস্পতিবার লন্ডনের আদালতে আসেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। এদিন বেআইনিভাবে তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশকের বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত থেকে বেরিয়েও যান হ্যারি। 2022 সালে ডেইলি মেইলের প্রকাশকের বিরুদ্ধে মামলাটি করা হয়। হ্যারি ছাড়াও একই অভিযোগ করেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এলটন জন সহ আরও কয়েকজন তারকা। অভিযোগপত্রে বলা হয়, গণমাধ্যমটি গোপনে অডিও ডিভাইস বসিয়ে নজরদারি চালাতো। এছাড়া তাদের মুঠোফোনের ব্যক্তিগত কথোপকথনও রেকর্ড করত। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ডেইলি মেইল কর্তৃপক্ষ। এদিকে মামলা শুনানিতে রাজদায়িত্ব ছাড়লেও তাদের উপাধি এখনো বহাল আছে। সবশেষ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাদেরকে রাজপরিবারের সদস্যদের সাথে দেখা গেছে। রাহানুল রানা, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা যায়। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলেও জানানো হয়। শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে বুধবার ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি হন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এর পরপরই তার সুস্থতা কামনা করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রতিবারের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র তেলাওয়াত কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। শারজাস্থ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে এই প্রতিযোগিতার 5 দিনব্যাপী অডিশন রাউন্ড চলছে। এবারের প্রতিযোগিতায় আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে 2 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে সংযুক্ত আরব আমিরাতে তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। সরাসরি ও অনলাইন অডিশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। রমজানের শেষ 10 দিনে যে কোনো দিবসে প্রায় 1000 আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিজনেস ফোরাম, UAE সহ বাংলাদেশ কমিউনিটি এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক। এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগ যাতে অব্যাহত থাকে সেজন্য সব ধরনের সহযোগিতা আমরা করতে চাই। তাদের বাস্তব জীবনে কোরআনের আলোকে জীবনকে গড়তে পারে, এই উদ্দেশ্যকে রেখেই কিন্তু আমরা এই প্রতিযোগিতাটি আমরা শুরু করেছি। শুক্রবার মধ্যরাতে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য প্রবাসীর পাশাপাশি কোরআনে হাফেজদের অভিভাবকদের উপস্থিত থাকতে দেখা গেছে। অনলাইনের মাধ্যমে আরও 5 দিন এই প্রতিযোগিতার অডিশন রাউন্ড চলবে। প্রতিযোগীর মধ্য থেকে 10 জনকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত করা হবে। পবিত্র মাহে রমজানে কোরআনে তেলাওয়াতের প্রোগ্রামটি আরো সমৃদ্ধ হবে। রমজান মাস তো মনে করেন এটা তো মনে করেন মুসলমানের সবচেয়ে বড় মাস। এই মাসে যদি এই প্রোগ্রামটা আমরা করি অনেক ভালো। এখানকার উপস্থিতি আমরা বুঝি যে তারা সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ। গত 5-6 বছর ধরে শারজা ও আজমান অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা আলাদাভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 3000 কিলোমিটার দূরত্বে অবস্থান, তবুও ইফতারে দেশীয় খাবারের স্বাদ নেন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা। ইফতার পার্টিতে শত শত বাংলাদেশিদের উপস্থিতি পরিণত হয় মিলন মেলায়। মালদ্বীপ থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আয়োজন দেখে বোঝার উপায় নেই এ মাহফিল দেশের বাহিরের। বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে সাগর মাঝে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালদ্বীপ। এদেশে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রতি বছর এমন আয়োজন করে থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত মালদ্বীপের ব্যবসায়ী 4L ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ হাদিউল ইসলাম। শুক্রবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সবাইকে এবারের ন্যায় প্রতি বছর অংশ নেয়ার আহ্বান জানান তিনি। আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারি আর না পারি, আশা করি আমার ফেসবুকে দেখে আপনারা চলে আসবেন। আগামী বছরের জন্য দাওয়াত এবারেই আমি দিয়ে দিলাম।
অনুষ্ঠানে প্রবাসীদের সাথে অংশ নেন বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার বলেন, কর্মপরিবেশ সুন্দর রেখে কাজ করার। আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে সুখে শান্তিতে রাখেন এবং আমাদের যে যেখানে আছি যে কর্মেতে আছি এটা যেন আবার বরকতময় হয়। দূর দেশেও মুড়ি, ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু, জিলাপি, খেজুর, বাংলাদেশি কোম্পানির জুস দিয়ে ইফতার করেন মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার ইফতার পার্টিতে অংশ নেন শ্রমিক, ব্যবসায়ী সহ সব শ্রেণীর বাংলাদেশি প্রবাসীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। কানাডায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কুইবেক আওয়ামী লীগ। সংগঠনটির সভাপতি মুন্সি বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও আইনজীবী উইলিয়াম স্লন। সাংগঠনিক সম্পাদকদের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিশ্বব্যাপী 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জানানো হয়। এদিন পবিত্র মাহের রমজান উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা হয় এখান থেকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পেটারসন সিটি কাউন্সিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ হেরিটেজ সপ্তাহ এবং স্বাধীনতা দিবস। কাউন্সিলম্যান অ্যাট লার্জ বাংলাদেশি ফরিদ উদ্দিনের উদ্যোগে এ আয়োজনে প্রবাসী বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউ জার্সি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ জার্সির প্যাটার্স বাংবারের মতো বাংলাদেশি হেরিটেজ সপ্তাহ এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন সংক্রান্ত একটি রেজুলেশন পাশ হয়। সব কালচারের একটা হেরিটেজ উইক মান্থ পালন করা হয়, আমাদের এরকম কোনো আয়োজন নাই। তো আমি ফেব্রুয়ারি মাসে একটা রেজুলেশন পাস করি যে প্যাটারসন সিটি হলে এবং প্যাটারসন সিটিতে আমরা হেরিটেজ উইক পালন করি, এবং সেটা হচ্ছে গিয়ে মার্চের 25 থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত। যেহেতু মার্চ মাস 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা, এবং এটা হচ্ছে প্রথম সিটির হিস্ট্রির প্রথম বাংলাদেশ হেরিটেজ উইক আমরা পালন করছি সিটিতে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন কাউন্সিলম্যানরা। তাদের সবার কণ্ঠেই ছিল বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। এই প্রথমবার আই থিঙ্ক এইরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এবং অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করেছি, খুবই উপভোগ করছি। আমি বাংলাদেশের পতাকার অর্থ জানি। এখানে সবুজের মধ্যে বিত্তরী সূর্য, এর রং লাল, রক্তের রঙও লাল। আপনারা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আপনাদের অভিনন্দন। শিল্পীরা সিটি কাউন্সিলে দেশের গান ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। পরে ইফতারের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। নিউ জার্সির এই জায়গাটির নাম প্যাটারসন। এই সিটি হলে প্রথম বাংলাদেশি মুসলিম তিনি কাউন্সিল অ্যাট লার্জ হয়েছেন। সেই ফরিদ উদ্দিনের উদ্যোগে আজ প্রথমবারের মতো এই সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশিরা এজন্য আনন্দিত এবং গর্বিত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্যাটারসন সিটি হল, নিউ জার্সি। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বসন্ত মৌসুম। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাগান ঘুরে দেখেন সাংবাদিকরা। হোয়াইট হাউস থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বসন্ত মৌসুম। নতুন মৌসুমের প্রথম দিন হোয়াইট হাউসের উদ্যানগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঐতিহ্য রয়েছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে উদ্যান পরিদর্শনে যান সাংবাদিকেরা। Today is a privilege for journalists because we usually cover the White House, but just today we have the chance to see firsthand the beautiful gardens, and this means that it's officially starting the springtime in the United States. হোয়াইট হাউসের প্রথম বাসিন্দা ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস। এরপর থেকে প্রায় সব রাষ্ট্রপ্রধানের আমলেই সৌন্দর্য বর্ধন করা হয় ভেতরের উদ্যানগুলোর। সেই রীতি বজায় রেখেই বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্ট বাসভবনের দক্ষিণ দিকে নতুন একটি ফুলের বাগান করেছেন। সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ মানুষ ঐতিহাসিক এই সাদা ভবনের দক্ষিণ দিকের বাগানগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়াও মঙ্গল থেকে শনিবার স্থানীয় সময় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ উন্মুক্ত রাখা হয়। তবে এজন্য অন্তত 21 দিন আগে নিতে হয় অনুমতি।
হোয়াইট হাউসের সুন্দর এই বাগানগুলো রক্ষণাবেক্ষণের জন্য কঠিন পরিশ্রম করেন ভবনের কর্মচারী ও এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের সদস্যরা। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস। এবার সৌন্দর্য ঘেরা মালদ্বীপ নিয়ে রিপোর্ট। হাজার মাইলের আকাশপথের বিরক্তি, ল্যান্ডিংয়ের পরই মেলে স্বস্তি। বলছি নীল পানির দেশ মালদ্বীপ বিমানবন্দরের কথা, যা পর্যটকদের জন্য এক বিস্ময়, যেখানে গেলে মুহূর্তে দূর হয়ে যায় ক্লান্তি। মালদ্বীপ থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক 10 মিনিট আগ থেকেই সমুদ্রের মাঝে দেখা মিলবে দেশটির ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত দ্বীপের দৃশ্য, যা অনায়াসেই ক্লান্তির ছাপ মুছে দেয় যে কারো। বিমানবন্দরে অবতরণের পরই চক্ষু শীতল করা মনোমুগ্ধকর পার বাঁধানো সাগর আর নীল পানির সন্ধি। যতদূর দৃষ্টি স্বচ্ছ নীল পানি, আকর্ষণীয় নৌযান আর মজবুত অবকাঠামো, যা মালদ্বীপে আসা সব পর্যটককে করে তোলে প্রাণবন্ত। সুন্দর অবকাঠামো আর পরিচ্ছন্ন সি বিচ সবই দৃষ্টিনন্দন। সমুদ্র বেষ্টিত দেশ হওয়ায় পর্যটনের বিকাশে মালদ্বীপ থেকে বাংলাদেশে অনেক কিছু শেখার রয়েছে বলে মনে করেন আগতরা। এই যে একটা বিচ, এখানে কোনো কিন্তু নোংরা আবর্জনা নেই, খুব সুন্দর পরিপাটি সবকিছুই আছে এখানে। আমরা তো এরকম কিছু করতে পারি না। আমরা যদি আমাদের বাংলাদেশের আইল্যান্ডগুলোকে এইভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশেও পর্যটন আসবে এবং এই খাত থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। মালদ্বীপ যদি পারে আমরা পারবো না কেন? মালদ্বীপের মাফুসি আইল্যান্ড মাত্র 2 কিলোমিটার, সেখানে ফুটবল গ্রাউন্ড আছে, 5 স্টার হোটেল আছে। আমাদের এরকম অনেকগুলো আইল্যান্ড আমাদের বাংলাদেশে আছে। পর্যটনের বিষয়টি মাথায় রেখেই মালদ্বীপের যে কোনো স্থাপনা তৈরি করা হয় আকর্ষণীয় নকশায়। মালদ্বীপ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় এ সপ্তাহে আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডা থেকে আসবেন নিউ ইয়র্কে। তীব্র প্রতিক্রিয়া সমর্থকদের। এবং ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য। একদিনে 40টির বেশি টর্নেডোর আঘাত, নিহত অন্তত 3, আহত শতাধিক, বিধ্বস্ত বহু ঘরবাড়ি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।